একটা জিনিস বুঝে না সাকিব ভাইয়ের সাথে কম্পারিজনটা কেন যায়। সাকিব ভাই একজন মানে হিজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ। আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের সময়টা সাকিব ভাই কীভাবে কাজ করেছেন, ওই প্রেক্ষাপটটা কেমন ছিল। কারণ সাকিব ভাইয়ের সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পারিজনের কোনো সুযোগই নাই। সাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের গর্ব। শুধুমাত্র বাংলাদেশ নয়, হিজ এ গ্লোবাল সুপারস্টার। আর অভিযোগটা আসলে আপনারা দিবেন কোন জায়গায়? আমরা অভিযোগ আমরা দিতে চাই যে নির্মাতা এবং প্রযোজকরা আমাদেরকে নিয়ে ভালো সিনেমা বানিয়েছে কয়টা, যেন নিজেদেরকে প্রুফ করব। সিনেমা তো আগে ভালো বানাতে হবে ভাইয়া। এখন ধরেন একজন রাফি ভাই তুফান সিনেমা বানিয়েছে, আপনি তুফানের মতো একটা সিনেমা আমাকে বানিয়ে তো আগে দেখতে হবে যে আসলে কতটুকু আমি নিজেকে প্রুফ করতে পারছি। একটা সিনেমার পেছনে অনেক ডেডিকেশন থাকে, আর সকল নির্মাতার ছবি কিন্তু একরকম হয় না। আর ধরেন একজন রাফির মতো একজন পার্সন বা একজন মুস্তফা সরোয়ার ফারুকের মতো একজন পার্সন বা গিয়াসুদ্দিন সেলিমের মতো গুণী নির্মাতার জন্য তো আমরা যদি বসে থাকি, ওনারা যদি ধরেন 3 বছরও যদি আমাকে নিয়ে প্ল্যান না করে, তাহলে 3 বছর বসে থাকতে হবে। আপনাকে সেটাই চান? ইনশাল্লাহ হয়তো সামডে আসবে, তখন হয়তো বা নিজেকে খুব ভালোভাবে প্রুফ করতে পারবো, যেই প্রুভিংটার কথা আপনি বলছেন। আসলে একটা সিনেমা কতটুকু প্রত্যাশা পূরণ করবে বা করতে পারবে সেটা কিন্তু আগে থেকে বলা খুবই মুশকিল। অনেক ভালো সিনেমাও দেখা যায় অনেক সময় মুখ থুবড়ে পড়ে বা দর্শক জনপ্রিয়তা পায় না। কিন্তু প্রতিটি সিনেমার পিছনে একটা স্বপ্ন থাকে এবং এক্সপেকটেশন থাকে যে ছবিটি ভালো করবে, এবং সেই জায়গা থেকে আমি একজন সিনেমার অভিনেতা হিসেবে সবসময় অপটিমিস্টিক এবং সবসময় আমি আশাবাদী থাকি। আমি আশাবাদী থাকি এবং আমি সেই জায়গা থেকে আমি আমার সিনেমা হিসেবে আমার প্রত্যাশা এবং আমি বিশ্বাস করি যে মেকআপের এই সিনেমাটির গল্প হচ্ছে এটার সবচাইতে বড় স্ট্রেংথ, এবং কমার্শিয়াল অ্যাসপেক্টের যে কমার্শিয়াল যে এলিমেন্টসগুলো রয়েছে সেইগুলো বর্তমান অ্যাসপেক্ট থেকে খুব বেশি পিছিয়ে থাকবে না। আমার বিশ্বাস যে কারণ অ্যাসপেক্ট থেকে সিনেমাটি দর্শকদের ভালো লাগবে, এবং ভালো লাগার অনেক কারণ রয়েছে। অফকোর্স সিনেমাটিতে বাস ক্রিয়েট করার মতো কিছু না কিছু এলিমেন্টস তো অবশ্যই রয়েছে। পথটা আসলে সিনেমাটির জন্য অমসৃণ ছিল, আমার জন্য না। কারণ এর মাঝখানে হয়তো আমার অনেক সিনেমা রিলিজ হয়ে গেছে, কিন্তু একটি পছন্দের সিনেমা হিসেবে দীর্ঘ সময় ধরে একটি সিনেমার জন্য অপেক্ষা করাটা আসলেই খুব কষ্টের এবং বেদনাদায়ক একজন শিল্পী হিসেবে। আমি প্রায়ই আসলে প্রতি বছরে একবার করে মামুন ভাইকে আমি নক দিয়েছি যে ভাই সিনেমাটা রিলিজের কী অবস্থা। কারণ যে সকল ইস্যুকে কেন্দ্র করে আসলে সিনেমাটি পিছিয়েছে আমার কাছে মনে হয় না যে খুব বেশি যৌক্তিক ছিল। তারপরও সেন্সর বোর্ড আসলে ভালো বোঝেন, তারা আসলে চলচ্চিত্র বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ নই। সেই সুবাদে আসলে কিছু বিষয় হয়তো পরিমার্জনের কথা বলা হয়েছে বা পরিবর্তনের কথা বলা হয়েছে, সেই জিনিসগুলোকে পরিবর্তন করে খুব আই থিঙ্ক। বাট সিনেমার যে মেইন টপিক বা মেইন থিমটা রয়েছে সেই থিম থেকে কোনোভাবেই সরে যায়নি। হয়তো দু একটা ল্যাঙ্গুয়েজকে হয়তো কারেকশন করা হয়েছে বা এলিমিনেট করা হয়েছে, বাট তারপরও সিনেমাটি আগের যেই প্ল্যাটফর্মে এবং শক্তিশালী অবস্থানে ছিল সেই অবস্থানটিতেই রয়েছে। দেখা যায় যে একটা ছবিকে টার্গেট করে যখন আমরা বললাম যে ইয়ারটাকে টার্গেট করে আমরা বানাই, সেই ইয়ারটা যখন অনেক দূর এগিয়ে যায় বা অনেক মোটামুটি প্রায় কয়েকটি বছর পার হয়ে যায়, সেটা আসলে যে টার্গেট আসলে পুরোপুরি ফুলফিল হয় না। তবে এই সিনেমাটির ক্ষেত্রে একটি স্ট্রং সাইড রয়েছে, সেটা হচ্ছে সিনেমাটির গল্প। কারণ এই ছবিটির গল্প আমি বললাম না, যেটা আসলে যুগের পর যুগ পার হয়ে গেল, এই সিনেমাটির গল্প আসলে এবার গ্রিন হয়ে থাকবে। আমার সবগুলো সিনেমার ক্ষেত্রে না, দিস ইজ দ্য সেকেন্ড ফিল্ম আমি এই ধরনের একটা প্রবলেম ফেস করেছি। তবে আসলে শিল্পী হিসেবে তো অনেক নানান রকমের সমস্যা ফেস করতেই হয়। কোনো পথে আসলে খুব বেশি স্মুথ হয় না। কিছু কিছু ক্ষেত্রে আসলে একটু প্রবলেম সাফার করাটাকে আমি মনে করি যে একটা শিল্পীর প্রয়োজন আছে। সো আই এম নট আপসেট, আমি খুব বেশি দুঃখিত না। তবে আমি আলটিমেটলি আমি হ্যাপি এই জন্য যে সিনেমাটি আলটিমেটলি মুক্তি পাচ্ছে। আমি আসলে সেটা এখনও জানি না। তবে দলীয় কোনো কারণে যদি কোনো কিছু হয়, আমি একেবারে একদম পলিটিক্সের বাইরে। দলের বিষয়ের সিদ্ধান্ত প্রতিনিয়তই দল চেঞ্জ হবে এবং সেই দলের কারণে নানান ইম্প্যাক্ট সৃষ্টি হবে। তবে একজন শিল্পী হিসেবে আমি এটাই বলবো যে বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে, যে সিনেমার একটা খুব খারাপ দশা যাচ্ছে। সত্যি বলতে আমাদের অনেক সিনেমার শুটিং হচ্ছে না, অনেক সিনেমা মুক্তি পাচ্ছে না, এবং অনেক কাজ মাঝখানে থেমে গেছে। আমি শুধু এটাই বলবো যে আমাদের সিনেমাকে ঘিরে লাখো মানুষের কর্মসংস্থান রয়েছে। আপনি যদি একজন টেকনিশিয়ানের কথাই চিন্তা করেন, একটা টেকনিশিয়ান কিন্তু তাদের কোনো অ্যানাদার কোনো বিজনেস নাই বা জব নাই। একটা মানুষের পেছনে কমপক্ষে
4 থেকে 5 জন বা 6 জন মানুষের ভরণ পোষণ নির্ভর করে। সো আমাদের যে সিনেমাগুলো চলমান অবস্থায় ছিল সেগুলো থেমে যাওয়ার কারণে কিন্তু অনেকেরই তারা ঠিকমতো তাদের ফ্যামিলিকে টেক কেয়ার করতে পারছে না। সো অনেকের সঙ্গেও আমি কথা বলেছি যারা খুব দুঃখের সঙ্গে প্রকাশ করেছে যে ধরুন অনেক শিল্পীরা রয়েছেন যারা ছোটোখাটো রোল প্লে করে অনেকগুলো সিনেমাতে কাজ করে, কিন্তু ওদের ফ্যামিলির অবস্থা আপনি জানলে অবাক হয়ে যাবেন যে অনেকের ঘরে কিন্তু প্রবলেম ওরা বাজারও করতে পারে না। সো এই দশাটা আসলে আমরা শিল্পীরা কেন ফেস করব? বিজনেস স্মুথলি চলছে, অন্যান্য সেক্টরগুলো স্মুথলি চলছে, ড্রামা সেক্টরগুলো স্মুথলি চলছে, তো সেখানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির মানুষগুলো কেন সাফার করবে? এটা আমি একজন শিল্পী হিসেবে আমি খুব ব্যথিত হই যখন আমাদের এই শিল্পীদের এবং আমাদের সিনেমাকে ঘিরে যাদের কর্মসংস্থান তাদের লাইফটা যখন অনেকটাই থেমে যায়, সেটা আসলে খুব দুঃখ লাগে। আমি চাই যে এই সিচুয়েশনটা যেন খুব দ্রুত নিরসন হয় এবং কারণ প্রডিউসাররা যদি সিনেমা না বানায় সেক্ষেত্রে কিন্তু আমরা স্মুথলি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। সো ওদের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। হয়তো আমাদের আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে আমাদের সিনেমা মুক্তি পাচ্ছে, হয়তো কাজ চলছে, আসলেই আগের মতো অনেক কিছুই নেই। সো আমি চাই যে সব কিছুর ঊর্ধ্বে, দলের ঊর্ধ্বে থেকেও সিনেমাগুলো যেন স্মুথলি চলে, সরকারকে আমি সেই আহ্বানটা জানাবো। ওর সঙ্গে তো আসলে আমাদের যখন ওটিটিতে কাজ মুক্তি পেয়েছিল তখন ওর কাজের ভীষণ প্রশংসা পেয়েছিল সে, এবং অনেক স্ট্রাগল করেছে তার প্রথম সিনেমা হিসেবে। আমি সবসময় আমার সঙ্গে যারা ডেবিউ ফিল্ম হিসেবে কাজ করে তাদেরকে সবসময় ইন্সপায়ার করার চেষ্টা করি, আর সেও খুব ভালো করেছে। আমি চাই যে এই সিনেমার সুবাদে, এই সিনেমা হলে মুক্তির সুবাদে সেজন্য আগামীতে আরও অনেক ভালো ভালো কাজ করে এবং তার ক্যারিয়ারটাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যায়। শুভকামনা থাকবে। আমরা খুব সচরাচর যেটা বলে আর কি, আমরা কমার্শিয়াল অ্যাসপেক্টে আমরা যে কোনো গান তৈরি করতে গেলে একটা ভালো গান মানেই বুঝি আমরা অনেক বড় একটা বিগ বাজারের গান। বিগ বাজারে যথেষ্ট বেশ কিছু সং রয়েছে, আমি যদি ভুল না করে থাকি একটা আইটেম গানে আমাদের রয়েছে যেটাতে আমরা নিয়ার অ্যাবাউট 60 to 70 লাখ টাকা খরচ করেছিলাম এবং সেটা নিয়ে তখন ঘটা করে প্রমোশন করেছি। রিয়েলি খুব ভালো পারফর্ম করেছি গানটিতে, এবং সেই সঙ্গে দুজনেই খুব ভালো পারফর্ম করেছো না? আরেকটা বিষয় হচ্ছে যে আমরা ইন্দোনেশিয়াতে গিয়ে রোমান্টিক গানগুলো করেছি। সো সব মিলিয়ে সিনেমাটা এই যে মশলাদার কমার্শিয়াল ফিল্ম যেটা সিনেপ্লেক্সের দর্শকও দেখবে আশা করে, এবং সেই সঙ্গে ঢাকার বাইরের যেই হলগুলো রয়েছে যারা সত্যিকারের যারা বাংলা ফিল্মের দর্শক তাদের জন্য তারও আগ্রহ প্রকাশ করবে আশা করছি। না, আমি একটা জিনিস বুঝি না শাকিব ভাইয়ের সাথে কম্পারিজনটা কেন যায়। শাকিব ভাই একজন হিজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ। আপনাকে চিন্তা করতে হবে যে আমাদের সময়টা শাকিব ভাই কীভাবে কাজ করেছেন, ওই প্রেক্ষাপটটা কেমন ছিল। কারণ শাকিবের সময় এবং বর্তমান সময় এবং আমাদের সঙ্গে কম্পারিজনের কোনো সুযোগই নাই। শাকিব ভাই ডেফিনেটলি ইজ এ বিগ সুপারস্টার ইন বাংলাদেশ এবং তিনি আমাদের গর্ব। শুধুমাত্র বাংলাদেশ নয়, হি ইজ এ গ্লোবাল সুপারস্টার। কখনো আসলে কথা বলতে নার্ভাস লাগে না, কিন্তু এখন লাগছে কারণ আমি প্রোগ্রাম কখনো ইনিশিয়েট করি না। প্রত্যেকটা জিনিসেরই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়ে ওঠে না। একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই ছবির গল্পটির জন্য ছবিটি এভারগ্রিন হয়ে থাকবে। কলকাতায় আমরা কাজ করেছি, বাংলাদেশে আমাদের কাজ হয়েছে, আমরা গান করেছি ইন্দোনেশিয়াতে। আমার কখনো আসলে কথা বলতে নার্ভাস লাগে না, কিন্তু এখন লাগছে কারণ আমি প্রোগ্রাম কখনো ইনিশিয়েট করি না। মানুষ ভাই আমাকে বললো যে আপনি ইনিশিয়েট করেন। এনিওয়েজ, আজকে মেকআপ সিনেমার মিট দ্য প্রেস, আর বরাবরের মতে আমার প্রিয় এবং খুব কাছের সাংবাদিক ভাইয়ের আপনার এখানে উপস্থিত হয়েছেন। কারোর সঙ্গে আমার খুব ডিরেক্ট একটা সখ্যতা রয়েছে, অনেকের সঙ্গে আমার সবসময় দেখা হয় যখনই প্রোগ্রামে আসি। সবসময় প্রতিটি সিনেমাতে আমার পাশে থেকেছেন, সাপোর্ট দিয়েছেন, এবং আজকের এই জার্নিতে এতদূর পর্যন্ত আসার পেছনে আপনাদের অনেক বড় একটা অবদান রয়েছে। সেজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, এবং সেই সাথে আমার মেকআপ সিনেমার আজকে মিট দ্য প্রেস, সত্যি বলতে এই প্রেসটি সিনেমা হলকে ঘিরে অনেক আগে হওয়ার কথা ছিল, কিন্তু দীর্ঘ একটা লম্বা সময়, বেশ কয়েকটি বছর পার হয়ে গেছে। মানে এতটা সময় পার হয়ে গেছে। এক্স্যাক্টলি কত সালে সিনেমাটা শেষ হয়েছিল? 20-র দিকে আর কি। তো একটা সিনেমা যখন যেই সালটিকে কেন্দ্র করে আমরা সিনেমাটি বানাই, সেই সালটিকে ঘিরে একটা প্ল্যানিং থাকে যে আমরা সিনেমাটি সেই সময়টাতে রিলিজ দেব, এবং পরিচালক, প্রযোজক এবং স্পেশাল আর্টিস্ট সেই সময়টিতে আমরা রিলিজ করতে না পারলে খুব বেশি দুঃখ লাগে। একজন অ্যাক্টর হিসেবে খুব কষ্ট অনুভব করি সবসময়, কারণ একটা সার্টেন প্রেক্ষাপটকে ঘিরে
সেই সময়ে সেই বছরগুলোতে চলমান যে মুভিগুলো আছে সেটাকে একটা প্যারামিটার হিসেবে ধরে আমরা একটা গল্পকে সাজাই, একটা সিনেমাকে একটা কমার্শিয়াল ফ্লেভার দেওয়ার চেষ্টা করি। সেই সময়গুলো যখন কোনো নানান কারণে আমরা যখন সিনেমা রিলিজ দিতে পারি না, নানান জটিলতায় সিনেমাটি পড়ে যায়, সেই সঙ্গে দেখা যায় সেন্সরে নানান রকমের নানান ইস্যু নিয়ে আপত্তি দেখা দেয়। এটা একটা বরাবরের মতো একটা নর্মাল ইস্যু, কিন্তু সত্যি বলতে এই সিনেমার সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, ডিরেক্টর, প্রডিউসার, বিশেষ করে আর্টিস্টরা অনেক বেশি সাফার করে। সেই সঙ্গে একটা যেমন একটা স্বপ্ন যেমন সাডেনলি থেমে যায়, সেই সঙ্গে একটা প্রপার যে প্ল্যানিং যেটা মাথায় নিয়ে আমরা আগাতে চাই সেটাও থেমে যায়, এবং একটা সুন্দর গল্প যেটাকে আমরা যেই বছর মানুষকে দেখানোর একটা টার্গেট থাকে, প্রতিটা জিনিসেরই তো একটা নির্দিষ্ট টার্গেট থাকে, সেই টার্গেট আসলে ফুলফিল হয়ে ওঠে না। এনিওয়েজ, বাট সব কিছু শেষেও যখন একটা দীর্ঘ অপেক্ষার পর একটা জিনিস হাতে পেলে আমরা যেমন খুশি হই, ঠিক তেমনি একটা পছন্দের সিনেমা মেকআপ সিনেমাটি আলটিমেটলি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে সিনেমা হলে। সো মোরওভার আই এম সো হ্যাপি, আমি ভীষণ হ্যাপি। এবং মামুন ভাইয়ের সঙ্গে আমার দুটি সিনেমাতে কাজ করা হয়েছে। আনফর্চুনেটলি আমার সেকেন্ড মুভিটা আগের সিনেমা হলে রিলিজ হয়ে গেছে, এবং দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান, যেটা আমি এতক্ষণ বললাম যে নানান কারণে ছবিটি ডিলে হয়েছে। কিন্তু আসলে এই গল্পের দিক থেকে চিন্তা করলে সিনেমাটির গল্প এবং প্ল্যাটফর্ম এতটাই স্ট্রং, যেটা আসলে সব সময়ের জন্য আমার কাছে মনে হয় যে আগামী 10 বছর, 15 বছর, 20 বছর পরেও এই ছবির গল্পটির জন্য ছবিটি এভারগ্রিন হয়ে থাকবে। মামুন ভাই বরাবরই একজন গুণী নির্মাতা, তিনি অনেক সিনেমা নির্মাণ করেছেন, কিন্তু যখন প্রথমবার ওটিটিতে সিনেমা আমরা যখন একটা স্ক্রিনিং করেছিলাম, যখন ছবিটি সবাই দেখেছে, তখন বলেছিল যে দিস ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফিল্ম অফ অনন্য মামুন। সো আমার কাছে মনে হচ্ছে দর্শকরা যখন ছবিটি দেখবে এর ব্যতিক্রম কোনো কিছু মনে হবে না। সো আমি ছবিটি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে, আমি ডেটটি লাস্টের দিকে জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমার যারা সহশিল্পী রয়েছেন, আমার বিপরীতে কাজ করেছে রিয়েলির এটা প্রথম সিনেমা। তারিক আনাম স্যার সহ আরও বেশ কিছু গুণী অভিনেতা এই সিনেমাতে রয়েছে। তারিক আনাম স্যার একজন শক্তিশালী অভিনেতা বরাবরের মতো, এবং যেই চরিত্রটি নেগেটিভ চরিত্রটি প্লে করেছেন অসম্ভব সুন্দরভাবে তিনি ফুটিয়ে তুলেছেন, এবং আমাদের টিম ওয়ার্ক ওয়াজ ভেরি স্ট্রং। আমরা কলকাতায় আমরা কাজ করেছি, বাংলাদেশে আমাদের কাজ হয়েছে, এবং সেই সঙ্গে রামোজি ফিল্ম সিটিতে একটা লম্বা সময় ধরে আমরা, যদি ভুল না করে থাকি, 20 দিনের মতো একটা শিডিউল ছিল আমাদের, এবং আমরা গান করেছি ইন্দোনেশিয়াতে। সো সব কিছু মিলিয়ে এই সিনেমাটিকে আসলে একটা ফুল ফ্লেজড একটা কমার্শিয়াল সিনেমা হিসেবে রূপ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছে, এবং আমাদের কাছে মনে হয় যে আমাদের চেষ্টা এবং টার্গেট অনুযায়ী আমরা সাকসেসফুল হতে পেরেছি। সো সব কিছু ঠিকঠাক থাকলে, কোনো প্রকার কোনো প্রতিবন্ধকতা যদি সামনে সৃষ্টি না হয়, ইনশাল্লাহ আগামী 10 জানুয়ারি আমরা ছবিটি মুক্তি দেব ইনশাল্লাহ।